তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জানি আমার ওপর একটু রাগ হয়েছে। ভালোবাসার মরশুম চ্যানেল খুললে এখন তো শুধুমাত্র একটাই কমেন্ট, প্রথম প্রেমের তৃতীয় পর্ব কবে আসছে। তোমরা বলবে আর আমি হাজির করব না, তাই কি কখনো হতে পারে? মানছি একটু দেরি হয়েছে, কিন্তু আজ নিয়ে চলে এসেছি প্রথম প্রেমের পরিণয় পরিণতি পর্ব। সায়ন্তনী আর হিমাদ্রি একে অপরের থেকে আলাদা হয়ে গেছে প্রায় 5 বছর। আবারও কি এক হতে পারবে ওরা? আর যদি হয়ও, তাহলে কিভাবে? জানতে হলে শুনতে হবে আজকের গল্পটা। আজকের গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা। আমার সঙ্গে গল্পের অন্যান্য ভূমিকায় প্রীতম তো রয়েছেই, আর সেই সঙ্গে জয়িতা, প্রমিতা, রাজদীপ এবং সায়নদীপ রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুনে নিই আজকের গল্প। তবে যারাই গল্পটা আজকে প্রথম শুনছেন তাদের কাছে অনুরোধ, প্রথম দুটো পর্ব শোনার পরই তৃতীয় পর্বটা শুনবেন, তাহলে বুঝতে সুবিধে হবে। আর দেরি না করে চলো চটপট শুরু করি। মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে গেল সায়ন্তনীর। গতকাল রাতে বিয়েবাড়ি থেকে ফিরে একসাথে দুটো ঘুমের ওষুধ খেয়েছিল। এই সময় ঘুম থেকে উঠলে সারা দিন শরীরটা ম্যাজম্যাজ করবে জেনেও ক্রমাগত বেজে চলা ফোনটাকে চুপ করাতেই খানিকটা বিরক্তি নিয়ে রিসিভ করলো কলটা। হ্যালো। কিরকম অসভ্য মেয়ে দেখ তুই! সেই রাত থেকে আমি তোকে ফোন করছি, প্রায় 10-12 বার তো হবেই, আর তুই এখন ফোন ধরলি। ঘোড়া বেচে ঘুমোচ্ছিলি নাকি? আসলে আজ শোরুম যাব না, একটু মাকে দেখতে যাব, তাই বেলা অবধি ঘুমিয়ে নিচ্ছিলাম। তুই বল না, কি বলছিলি বল। কি বলছিলাম মানে? গতকাল কাউকে কিছু না বলে তুই বিয়ে বাড়ি থেকে চলে এলি, ডিনারটাও তো করলি না। কি হয়েছিল, কি একটু বলবি কি? আরে কিছু হয়নি, শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আরে ফোনটা তো ধরবি, তাহলে তো এতটা টেনশন হয় না। সাইলেন্ট করা ছিল, খেয়াল ছিল না। বল না, কি বলছিস বল। আচ্ছা ঠিক আছে। আরে শোন না, কি হয়েছে? গতকাল বিয়ে বাড়িতে কে এসেছিল জানিস? আরে তুই তো চলে এলি, জানবি কি করে? আরে চিন্তাই করতে পারবি না, হিমাদ্রিদা এসেছিল। কি বিরাট একটা গাড়ি নিয়ে এসেছিল জানিস? একটু রোগা হয়ে গেছে, কিন্তু কি ভীষণ স্মার্ট লাগছিল। মেয়েরা তো একেবারে ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়েছিল। কথা বলবো ভাবলাম, তারপর হঠাৎ করেই কোথায় যেন ওঠাও। শোন না, আমাকে বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলছি, ঠিক আছে? আরে আমার পুরো কথাটাই তো শুনলি না। আরে কি হলো, কি বললো? কি আবার বলবে? তুমিও যেমন এত তাড়া দিলে আমি ফোন করতে বাধ্য হলাম। আরে কিছুক্ষণ পর করলেই তো হতো। আর শোনো, আমি শিওর তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। আরে বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি। কালকে গঙ্গার ঘাটে ওরা দুজনে একসাথেই ছিল, কথা বলছিল। মাথাটা তো তোমার খারাপ ছিলই, এবার চোখটাও দেখাও, একেবারে খারাপ হয়ে গেছে। সে তো তোমাকে আমি যেদিন প্রথম নীল শাড়িতে দেখেছিলাম সেদিনই আমার চোখে ঝিলমিল লেগে চোখের 12টা বেজে গিয়েছিল। ঢং দেখো, তার আগেই তো সায়ন্তনীর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিলেন মশাই। আরে ওটা তো ইনফ্যাচুয়েশন ছিল জানেমান। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। বলছি, এই সস্তার ডায়লগগুলো কোন সিরিয়াল থেকে কপি করো গো? প্লিজ পায়েল, এত কঠোর হইও না। এই দেখো, প্লিজ দেখাও। আবার বাজে কথা। দেখো, আমি কিন্তু ভীষণ সিরিয়াস। সায়ন্তনী আমার ছোটবেলার বান্ধবী, ওকে আমি এত কষ্ট পেতে আর দেখতে পাচ্ছি না।
প্লিজ কিছু একটা করো, ও তো ডিপ্রেশনে চলে যাচ্ছে। জানি পায়েল, ওর জন্যই তো আমিও চেষ্টা করছি আমার মতো করে, যাতে হিমাদ্রি আর সায়ন্তনীর দূরত্বটা কোনোভাবে মুছে দেওয়া যায়। আর তাছাড়া এটাও তো ঠিক যে ওদের ভুল বোঝাবুঝির মূলে তো আমি। ইস, হিমাদ্রি যদি একটু আমার কথাগুলো শুনতো। এই এই শোনো না, আরে শোনো না, আমার মাথায় একটা প্ল্যান আছে। কেলেঙ্কারি। আরে শুনেই দেখো না, এত আন্ডার এস্টিমেট করো কেন বলো তো? আচ্ছা অগত্যা, বলো শুনি। পায়েলের কথা শুনে খানিকটা আঁতকে উঠে গৌরব বলল, পাগল নাকি? তারপর সবাই ধরে আমায় উত্তম মধ্যম দিক আর কি। সে নয় আমার বান্ধবী আর তোমার প্রথম ভালোবাসার জন্য একটু মার খেলে। হ্যাঁ, সে তো আমি তোমার জন্য বিষ পান করতেও রাজি। হ্যাঁ ঠিক ধরেছেন। বিগত 3 বছর ধরে গৌরব পায়েলের প্রেমে একেবারে পাগল, যাকে বলে জবরদস্ত দিওয়ানা। মোটামুটি 3 বছর নাকে দড়ি দিয়ে ঘোরানোর পর এই মাস 3-4 হলো পায়েল গৌরবের প্রস্তাবে সম্মতি জানিয়েছে। শুরু থেকেই ওদের সম্পর্কের বিষয়ে অবগত সায়ন্তনী। খানিকটা সায়ন্তনীর বোঝানোর পরেই পায়েল গৌরবের সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয়েছিল। এরপর এক সরস্বতী পুজোয় পায়েলকে নীল শাড়ি পরে দেখার পর সেই যে প্রেমের ফাঁদে আটকে পড়েছে গৌরব, সেখান থেকে আর বেরিয়ে আসতেই পারেনি। 2 বাড়িতে তুমুল আলোচনার পর শেষ পর্যন্ত আগামী বৈশাখে 4 হাত এক হতে চলেছে। ওদের দুজনের এই যে সম্পর্ক, তার পিছনে সবথেকে যার বেশি অবদান সে হলো সায়ন্তনী। তাই ওরা দুজনেই চায় সায়ন্তনীর জীবনেও কেউ আসুক, যে ওকে ভালোবাসায় ভরিয়ে দেবে। আর বর্তমানে হিমাদ্রির কামব্যাক ওদের মনে সেই আশার আলো জাগিয়েছে। আসলে ওরা জানে সায়ন্তনীকে হিমাদ্রির থেকে বেশি ভালো আর কেউ বাঁচতে পারবে না। স্যার, ভেতরে আসবো? ভিতরে এসো। কিছু ইনফরমেশন পেলে? হ্যাঁ স্যার, ম্যাডাম এখনো পুরনো বাড়িতেই থাকেন। আগের চাকরিটা ওনার চলে গেছে অ্যাটেন্ডেন্সের জন্য। এখন দত্ত চৌধুরী ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি, ওই শোরুমেই উনি সেলসে রয়েছেন। আর কিছু ইম্পর্ট্যান্ট? আর স্যার, ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে হিমাদ্রি সরকার নামে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু এখন সায়ন্তনী সিঙ্গেল, তাই তো? হ্যাঁ স্যার, আপনি তো সবই জানেন। স্যার, আরও একটা কথা, ম্যাডামের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো নয়। ওনার মাও সম্ভবত। জানি। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আপনার পেমেন্টটা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে নিয়ে নেবেন। আর হ্যাঁ, এই ইনফরমেশনগুলো যেন আমার আর আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিষয়টা কনফিডেন্সিয়াল। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। প্রয়োজন হলে আবার ডেকে নেব। গতকাল বিয়ে বাড়ি থেকে ফেরার পর মনটা ভীষণ অস্থির হয়েছিল হিমাদ্রির। কেমন যেন বদলে গেছে সায়ন্তনী। সেই ছটফটে মেয়েটা এখন কেমন যেন উদাসীন আর শান্ত। গতকাল ওর চোখের দিকে তাকাতে পারছিল না হিমাদ্রি। মেয়েটা কি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছে? আর তাই হিমাদ্রি ওর এক বিশ্বস্ত লোককে পাঠিয়েছিল সায়ন্তনী সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করার জন্য। অনেকটাই হিমাদ্রি জানে, তবুও যদি কিছু বাকি থাকে। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। আমি বললাম আপনি ব্যস্ত আছেন, কিন্তু কিছুতেই কথা শুনছেন না। বলছেন আপনাকে অনেক দিন ধরে চেনেন। ও, নাম বলেছে কিছু? হ্যাঁ স্যার, বলেছেন। ওনার নাম গৌরব। কি স্ট্রেঞ্জ! আমার সঙ্গে ওর কি বা দরকার থাকতে পারে? মনে মনে কথাটা ভেবে খানিকটা অবাক হলো হিমাদ্রি। তারপর কিছু একটা ভেবে নিয়ে বলল, ঠিক আছে, বসাও, আমি আসছি। শহরের সবথেকে নামকরা কমপ্লেক্সে 10th ফ্লোরে থাকে হিমাদ্রি। একটা 4 BHK ফ্ল্যাট, একাই থাকে।
হাতে টাকা পয়সা আসার পর বাড়িটাকে মনের মতো করে তৈরি করেছে। মা বাবা ওখানেই থাকে, কিন্তু পুরনো বাড়িতে ওর কিছুতেই মন টিকছিল না। তাই কলকাতাতে এই ফ্ল্যাটটা নিয়ে চলে এসেছে ও। চাইলে এখানে একটা বাড়িও করতে পারত, কিন্তু হবেটা কি? ও একা মানুষ, ওর জন্য এটাই যথেষ্ট। এখান থেকে অফিসটা দেখাশোনা করাও বেশ সুবিধা। বাড়িতে থাকলে খুব সাধারণ জামা কাপড়েই থাকে হিমাদ্রি, কার্গো প্যান্ট আর হালকা কালারের একটা টি শার্ট যথেষ্ট। ড্রয়িং রুমে এসেই দেখতে পেল গৌরব একটু জড়ো সড়ো হয়ে বসে রয়েছে সোফাতে। একটা সময় স্টেটাসে ও গৌরবের অনেকটাই নিচে ছিল, কিন্তু আজ গৌরবের মতো অগুন্তি এমপ্লয়ি ওর আন্ডারে কাজ করে। সামান্য একটু মুচকি হেসে গৌরবের উল্টো দিকের সোফাটায় পায়ের উপর পা তুলে বেশ রাজকীয় ভঙ্গিতে বসে পড়ল হিমাদ্রি। তারপর গৌরবের চোখে চোখ রেখে প্রথম কথা ওই বলল, দেখুন, আপনি কি বলতে এসেছেন আমি জানি না, তবে বিষয়টা যদি প্রফেশনাল ফেভারের হয় তাহলে বলবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে যোগাযোগ করুন। এভাবে বাড়িতে থেকে কোনো সমাজসেবামূলক কাজ কিন্তু আমি করি না। ওটার জন্য কোম্পানিতে আমার সিএসআর টিম রাখা আছে। আর অগত্যা যদি বিষয়টা ব্যক্তিগত হয় তাহলে আপনার হাতে 5 মিনিট সময় আছে। যা বলার তাড়াতাড়ি বলুন। আমি জানি আপনি অনেকটা দূর থেকে এসেছেন, তাই আমি আপনাকে এন্টারটেন করছি। না হলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত জানেন আশা করি। অবাক হলো না গৌরব। টিভিতে, পেপারে বা প্রফেশনাল ক্ষেত্রে সব জায়গাতেই হিমাদ্রি সরকারের অ্যাটিটিউড আর কনফিডেন্স নিয়ে সমালোচনা চলতেই থাকে। প্রথম যেদিন গৌরবের সঙ্গে হিমাদ্রির আলাপ হয়েছিল সেদিনই ওর চোখে ভয়ঙ্কর একটা জেদ দেখতে পেয়েছিল। জানতো গৌরব এই ছেলে সহজে হেরে যাওয়ার মতো নয়। নিজের প্রিয় জিনিসটা অন্যকে সহজেই যেমন দান করতে পারে, তেমন প্রয়োজনে পছন্দের বস্তু অন্যের থেকে কেড়ে নিতেও দুবার ভাববে না এই ছেলে। সামান্য একটু হেসে উত্তর দিল গৌরব, 5 মিনিট তো অনেক বেশি সময়। আমি আসলে আপনাকে ইনভাইট করতে এসেছিলাম। ও রিয়েলি? তাই বুঝি? ইমপ্রেসিভ। খানিকটা ব্যঙ্গ করেই অবাক হওয়ার ভান করল হিমাদ্রি। ওর ইঙ্গিতটা ভালোই বুঝতে পারল গৌরব। সামান্য একটা অ্যাড এজেন্সিতে চাকরি করা এমপ্লয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিমাদ্রি সরকারকে ইনভাইট করতে আসার দুঃসাহস দেখাতে পারে, এটা সত্যিই তো ভাবনার অতীত। আসলে আপনার সঙ্গে পরিচয়টা তো আমার আজকের নয়, অনেক দিনের। তাই আমার জীবনের এরকম একটা বিশেষ দিনে আপনাকে পাশে পাবো সেই আশাতেই এসেছিলাম। হঠাৎ করেই হাত পাটা ঠান্ডা হয়ে এলো হিমাদ্রির। একটা অদ্ভুত ভয় যেন চেপে ধরছে ওকে। গৌরবের হাতে ইনভিটেশন কার্ডটা দেখতে পাচ্ছে। তাহলে কি সায়ন্তনী? না, এ কি করে সম্ভব? এরকম হলে তো ওর কাছে খবর থাকতো। হঠাৎ করে ভীষণ নার্ভাস লাগছে হিমাদ্রির। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ও আচ্ছা, হ্যাঁ বলুন, আমি চেষ্টা করব। আসলে আমার এঙ্গেজমেন্ট আর রেজিস্ট্রিটা একই সঙ্গে। গরিব মানুষ, বুঝতেই পারছেন, খুব সামান্য আয়োজন। আপনি আসবেন আশা করি। ছেলেটা এখনো ভীষণ ভালোবাসে সায়ন্তনীকে। ওর থেকে দূরে থাকলেও এখনো সায়ন্তনীকে সম্পূর্ণ নিজের ভাবে হিমাদ্রি। তাই তো সামান্য একটা ইনভিটেশন কার্ড দেখেই ওকে হারিয়ে ফেলার ভয়ে চেপে ধরছে হিমাদ্রিকে। কার্ডটা এগিয়ে দিল গৌরব। কার্ডটা হাতে নিয়েই অসম্ভব বোঝা মনে হচ্ছে হিমাদ্রির। ওর মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ওর সব কনফিডেন্স এক ধাক্কায় তলানিতে এসে ঠেকেছে। ওহ ওকে, আসলে আমি তো খুব ব্যস্ত থাকি, তবুও ঠিক আছে, চেষ্টা করব যাওয়ার। বলছিলাম কার্ডটা একটু দেখবেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কাঁপা কাঁপা হাতে এনভেলপ থেকে কার্ডটা বার করলো হিমাদ্রি।
যাকে নিজের করে পাওয়ার স্বপ্ন ছোট থেকে দেখেছে, যাকে অন্য কারোর পাশে কল্পনা করতেও ভয় বুক কাঁপে, আজ সেই হয়তো সম্পূর্ণ অন্য কারোর হতে চলেছে ভেবেই দমটা যেন বন্ধ হয়ে আসছে। তাও অনেকটা সাহস সঞ্চয় করে কার্ডের লেখাটা পড়তে শুরু করলো হিমাদ্রি। কার্ডে নাম দুটো পড়েই খানিকটা চমকে গেল হিমাদ্রি। বিস্ময়ে হতবাক হয়ে অবাক চোখে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা গৌরবের দিকে। হোয়াট? পায়েল? আই মিন, পায়েলের সাথে তোমার? হ্যাঁ, পায়েলের সাথেই আমার এঙ্গেজমেন্ট। কেন, তুমি কি ভাবলে? আমি তো ভেবেছিলাম লিভ ইট। সায়ন্তনী? মাথাটা নিচু করে ধপ করে আবারও সোফায় বসে পড়ল হিমাদ্রি। ওর কাছে এগিয়ে এলো গৌরব, তারপর ওর কাঁধে হাত দিয়ে বলল, ভাই, বয়সে তুমি আমার থেকে ছোট, তাই আমি তোমাকে একটা জ্ঞান দিচ্ছি। না না, এর জন্য অবশ্য আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই, কারণ আমার তো আবার তোমার মতো ওই সিএসআর টিম নেই। শোনো, কখনো কখনো ভালোবাসা মানুষের বিচার বিবেচনা করার শক্তি সব কিছু কেড়ে নেয়। মিথ্যের আড়ালে থাকা সত্যিটাকে কিছুতেই মেনে নিতে মন চায় না। কোনটা ঠিক আর কোনটা ভুল সবটাই গুলিয়ে যায়। ফলাফল এমন একটা দুর্বলতা যা মানুষকে পরাজয়ের দিকে ঠেলে দেয়। নিজের কাঁধে গৌরবের হাতটা এক অদ্ভুত ভরসা জোগাচ্ছে হিমাদ্রিকে। ওর কথাগুলো মর্মে মর্মে অনুভব করতে পারছে। ক্ষণিকের ভুল বোঝাবুঝি আর নিজের জেদের কারণেই আজ সায়ন্তনী এত দূরে চলে গেছে। অনেক বছর বাদে চোখটা আবারও কড়কড় করে উঠল হিমাদ্রির। তা পারলে এসো, আর মনে রেখো, ভুল বোঝাবুঝি জীবনকে ধ্বংস করে দেয়। এখনো সময় আছে। ভালোবাসার মানুষের কাছে নত হওয়াটা কখনোই হেরে যাওয়া নয়, বরং নিচু হয়ে সসম্মানে নিজের ভালোবাসাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে এসো। তবেই তুমি জিততে পারবে। জীবনে অর্থ প্রতিপত্তির অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে নিজের সফল সময় তুমি যদি পাশে না পাও, তবে এই সব কিছু না মূল্যহীন হয়ে যায়, তাই না? তুমি ব্যস্ত মানুষ, তোমার অনেকটা সময় নষ্ট করলাম। যাকে আসি আজ, কেমন? হঠাৎ করেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ও, চেপে ধরল গৌরবের হাতটা আর বলল, কিন্তু ও আমাকে ক্ষমা করবে? এত ভাবছো কেন? পরিণতির কথা ভেবে পিছিয়ে এসে কি লাভ? তুমি তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করো, নিশ্চয়ই তুমি সায়ন্তনীকে আবার ফিরে পাবে। গৌরব আর পায়েল নিজেদের কাজ তো করে দিয়েছে, এবার দেখা যাক আমাদের হিরো হিমাদ্রি কি করে। আজ শোরুমে সাজো সাজো রব উঠেছে। শোরুমের ম্যানেজার থেকে শুরু করে ওদের ক্যান্টিন সামলায় যারা, সবার এক ফোঁটা দম ফেলার সময় নেই। অফিসে আসতেই লম্বা চওড়া একটা লিস্ট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সায়ন্তনীর। সেই মতো মিলিয়ে মিলিয়ে কাজ শুরু করলো ও। তারপর সময় সুযোগ পেয়েই ওর এক কলিগ সুমিতাদিকে জিজ্ঞাসা করলো, ও সুমিতাদি, কি ব্যাপার গো? শোরুমে স্পেশাল কেউ আসছেন নাকি আজকে? উমা, সে কি গো, তুমি জানো না? খুব বড় একজন বিজনেসম্যান আসছেন শুনলাম। আমাদের শোরুম থেকে উনি ওনার বিয়ে শপিং করবেন। অবাক হলো সায়ন্তনী। এসব বড় লোকদের ব্যাপার স্যাপার ও কিছুই বোঝে না। আরে বাবা, কাস্টমার শপিং করতে আসবে, তার জন্য এত মাথা খারাপ করার কি আছে কে জানে। বিড়বিড় করতে করতে নিজের কাজে মন দিল ও। ঠিক দুপুর 12টায় শোরুমে পৌঁছে গেল হিমাদ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিভাবে নিজের প্রিয়তমার মুখোমুখি হবেন কিছুতেই ডিসাইড করতে পারছিলেন না।
অবশেষে অনেক ভেবে চিন্তে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিলেন আমাদের হিমাদ্রি বাবু যে এই শোরুম থেকেই প্রথম চেষ্টাটা শুরু করবেন। বাইরে কোথাও দেখা করতে চাইলে কিছুতেই সায়ন্তনী রাজি হবে না, হিমাদ্রি ভালো মতোই জানে। কোনো না কোনো অজুহাত দেখিয়ে ঠিক এড়িয়ে যাবে ওকে, কিন্তু এটা ওর কাজের জায়গা, এখান থেকে তো পালিয়ে যাওয়া অসম্ভব। তাই এই জায়গাটাকেই বেছে নিয়েছে হিমাদ্রি প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য। আরে আরে আসুন স্যার, বলুন কি নেবেন, কোল্ড ড্রিঙ্কস না কফি? না না, ওসব কিছু দরকার নেই, আমাকে কিছু ব্রাইডাল জুয়েলারির কালেকশন দেখান। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই স্যার। এই অশোক, এই রিমা, যাও যাও তোমরা স্যারকে কিছু ব্রাইডাল জুয়েলারির কালেকশন দেখাও। হিমাদ্রিকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠেছে সায়ন্তনী। বলুন স্যার, কি দেখবেন, গোল্ড না ডায়মন্ড? হ্যাঁ, গোল্ড দেখান, গোল্ড। আসলে কারোর কথাই কানে যাচ্ছে না হিমাদ্রির। ওর চোখ দুটো এদিক ওদিক ঘুরছে মনের মানুষটিকে একটিবার চাক্ষুষ করার জন্য। এদিকে সায়ন্তনী লুকিয়েছে গিয়ে বাথরুমে। উফ, একে এখানেই আসতে হলো, আর জায়গা পেল না। এবার এখানে আমি কোথায় লুকোবো? উফ, চালিয়ে খেলো। কিন্তু কতক্ষণই বা সম্ভব? বেশিক্ষণ অ্যাবসেন্ট দেখলেই তো ম্যানেজার রেগে যাবেন। তাই বাধ্য হয়ে মাথা নিচু করে নিজের কাউন্টারের দিকে এগিয়ে যায় ও। আর ঠিক তখনই ওর দিকে চোখ পড়ে হিমাদ্রির। ম্যানেজার? ইয়েস স্যার। ওই ম্যাডাম যিনি ওই কর্নারের কাউন্টারে রয়েছেন, ওনার কাছেই আমি জুয়েলারি দেখব। ওর কাছে? কিন্তু স্যার ও তো একেবারে নতুন, যদি কিছু ভুল ত্রুটি। আমি এক কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করি না ম্যানেজার। আপনার যদি অসুবিধে থাকে তাহলে আমি অন্য কোথাও। আরে আরে না না স্যার, আমি ওকে পাঠাচ্ছি। হ্যাঁ, পাঠিয়ে দিন। আর বাকিদের বলুন এখান থেকে একটু সরে যেতে, কারণ এত ভিড় আমার ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই স্যার। এই সায়ন্তনী। ম্যানেজারের গলার আওয়াজ পেয়েই প্রমাদ গুনল সায়ন্তনী। এই ভয়টাই পাচ্ছিল এতক্ষণ। হতচ্ছাড়া ছেলেটা ওকে দেখেই ওকে জ্বালানোর জন্য এইসব করছে, ভালোই বুঝতে পারল। কিন্তু কী বা করণীয়? নমস্কার স্যার, বলুন কী ধরনের গয়না দেখাবো? ওই যে ঠিক যেমনটা আপনাকে মানায় তেমনটা দেখান। মাথাটা দপ করে জ্বলে উঠল সায়ন্তনীর। রাগী চোখে তাকালো হিমাদ্রির দিকে, তারপর দাঁতে দাঁত চেপে বলল, সরি স্যার, আপনি কি বললেন ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, আসলে আমার উডবিকে ঠিক আপনার মতোই দেখতে। এক হাইট, এক রকম ফিগার। আশা করছি পছন্দটাও আপনার মতোই হবে, তাই আপনার পছন্দ মতোই কিছু দেখান। প্রচণ্ড রাগ হচ্ছে সায়ন্তনীর। মনে হচ্ছে হাতের কাছে যা পায় তাই দিয়ে হিমাদ্রির মাথাটা একেবারে ফাটিয়ে দেয়। কিন্তু এখানে তো এটা একেবারেই অসম্ভব। বাহ, খুব সুন্দর, এই ডিজাইনটা তো দারুণ। নিন, চটপট এই হারটা পরে ফেলুন তো দেখি। আমি? হ্যাঁ, আপনি। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। হেই, আপনাদের শোরুমে কাস্টমারদের তুই তুকারি করা হয় বুঝি? জাস্ট আ মিনিট ম্যানেজার। না না স্যার, এই তো দেখুন না, এই তো দেখুন আমি পড়ছি, দেখুন। গোলাপ ফুল নকশা করা ট্র্যাডিশনাল সোনার এই নেকলেসটা সায়ন্তনীর দুধে আলতা গায়ের রঙের সঙ্গে একেবারে মিশে গেছে যেন। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল হিমাদ্রি। অস্ফুট গলায় বলল, বাহ, বিউটিফুল। অজান্তেই লজ্জায় রাঙা হয়ে গেল সায়ন্তনীর গাল দুটো, চোখ দুটো নামিয়ে নিল ও। ওর দিকে প্রশংসার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে হিমাদ্রি, আর বাকি শোরুমের এমপ্লয়িরা হাঁ করে গিলছে ওদের দুজনকে। বাধ্য হয়ে বলল সায়ন্তনী, এটা আমার কাজের জায়গা, সবাই আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, পরে ওরা এইসব নিয়ে গসিপ করবে। বাস্তবে ফিরে এলো হিমাদ্রি। আমার জিনিস আমি দেখছি, তাতে কার কি যায় আসে?
মানে? মানে আমার কেনা জুয়েলারি আমি ভালো করে দেখে নিতে পারি না? অবশ্যই দেখতে পারেন স্যার, হাতে নিয়ে দেখুন, আমার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু এটা যে তোর গলাতেই সব থেকে সুন্দর মানাচ্ছে, এমনিতে এটা আমার কাছে মূল্যহীন। বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেল সায়ন্তনী। আরও যে কতবার অবাক হতে হবে জানে নাও। অবশেষে একজোড়া কানবালা, দুটো নেকলেস, একটা সীতাহার, একজোড়া কঙ্কন, একজোড়া বালা আর একটি আনকাট ডায়মন্ড রিং কিনে শপিং কমপ্লিট করলো হিমাদ্রি। আর আশ্চর্যজনকভাবে প্রত্যেকটা সায়ন্তনীর মাপে কিনেছে ও, এমনকি আংটিটাও। বেরিয়ে যাওয়ার সময় ম্যানেজার বাবু বললেন, স্যার, ম্যাডামকে নিয়ে কিন্তু অবশ্যই আসবেন। সায়ন্তনীর দিকে তাকিয়ে মুচকি হেসে হিমাদ্রি বলল, নিশ্চয়ই, তবে আপনাদের ম্যাডাম আসবেন বলে তো মনে হয় না। উনি আসলে একটু লাজুক প্রকৃতির তো, তাই আর কি। হঠাৎ করেই কেমন যেন একটা অস্বস্তি লাগতে শুরু করলো সায়ন্তনীর। কি চাইছে কি ছেলেটা? কি লাভ হচ্ছে ওকে এভাবে জ্বালিয়ে? আচ্ছা, সায়ন্তনীর কি হিংসা হচ্ছে? হওয়াটাই তো স্বাভাবিক। এতদিন তো হিমাদ্রিকে পাশে নিয়েই সংসার করার স্বপ্ন দেখেছে ও, সেখানে অন্য কাউকে মেনে নেবে কি করে? চোখে বাষ্প ঘনিয়ে এলো। সবার থেকে সেটা আড়াল করে মুখটা ফিরিয়ে নিজের কাউন্টারের দিকে চলে গেল সায়ন্তনী। সকাল সকাল কলিং বেলের শব্দ হতেই একটু অবাক হয়ে গেল সায়ন্তনী। সচরাচর ওর বাড়িতে ফোন না করে কেউ আসে না। 7-5 ভাবতে ভাবতে ক্ল্যাচের দিয়ে চুলটা গুটিয়ে মেন গেটের দিকে এগিয়ে গেল ও। গুড মর্নিং ম্যাডাম, আপনার একটা পার্সেল আছে। চোখের সামনে এত বড় একটা ফুলের বোকে আর চকলেট বক্স দেখে আকাশ থেকে পড়ল সায়ন্তনী। এসব কে পাঠাবে ওকে? না ওর আজকে জন্মদিন আর না কোনো বিশেষ অনুষ্ঠান। তাহলে একটু ইতস্তত করতে করতে সায়ন্তনী বলল, না না, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি তো কিছু অর্ডার করিনি। আপনি তো মিস সায়ন্তনী? না না, ঠিক জায়গাতেই এসেছি। এই দেখুন, অর্ডারের নাম লেখা আছে। সত্যি তো, অ্যাড্রেসটা তো সায়ন্তনীর বাড়িরই। দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম, প্লিজ আমাকে একটু ছেড়ে দিন। বাড়ির ভিতরে এসে এক রাশ চিন্তা ঘিরে ধরল ওকে। বেশ কিছু বছর একা একাই রয়েছে এই বাড়িতে। কোনোদিন এইভাবে অচেনা কারোর গিফট তো আসেনি, তার উপর কোথাও কিছু লেখা পর্যন্ত নেই। শুধুমাত্র চকলেটের বাক্সটার উপর লেখা সরি। আর একটু মন দিয়ে ভাবতে শুরু করলো সায়ন্তনী। সাদা গোলাপ? আচ্ছা, সাদা গোলাপ যে ওর পছন্দ এটা তো খুব বেশি কেউ জানে না। কি মনে করে সাদা গোলাপের মধ্যে কিছু একটা খুঁজতে শুরু করলো সায়ন্তনী। কাঙ্ক্ষিত বস্তুটি সাদা গোলাপের মাঝখানে মাথা উঁচু করে জানান দিচ্ছে এই উপহারটি কার তরফ থেকে এসেছে। এক গোছা সাদা গোলাপের মাঝখানে লাল গোলাপটা জলজল করে জানান দিচ্ছে ভালোবাসা এখনো বেঁচে আছে। চোখের কোণে জল জমতে শুরু করেছে সায়ন্তনীর। টান মেরে সবকিছু ডাস্টবিনে ফেলতে যাবে, কিন্তু কি যেন একটা অদৃশ্য শক্তি ওর হাতটা টেনে ধরল। হে ভগবান, কেন হচ্ছে ওর সঙ্গে এইসব? ভালোই তো ছিল, আবার নতুন করে কেন স্বপ্ন দেখাচ্ছ ভগবান? আর ঠিক তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো। অপরদিকে নিস্তব্ধতা। হ্যালো, কে বলছেন? তখনও উল্টো দিক থেকে শুধুমাত্র নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। কিছু একটা আন্দাজ করতে পারল সায়ন্তনী। ছোট থেকে মানুষটাকে হাড়ে হাড়ে চেনে, তাই ফোনটা যে কে করেছে বুঝতে পেরেই সোজাসুজি প্রশ্ন করল ও। হিমাদ্রি, এসব কেন পাঠিয়েছিস আমাকে? কি প্রমাণ করতে চাইছিস? কেন, বক্সটার উপর মেসেজ দেখিসনি? হ্যাঁ দেখেছি,
কিন্তু হঠাৎ 5 বছর পরে এসে কেন ক্ষমা চাইছিস সেটাই তো বুঝতে পারলাম না। তোর তো মনে হয় পুরো অন্যায়টাই আমার। তাহলে আজ হঠাৎ কি হলো? আমি অনুতপ্ত সায়ন্তনী। সে কি বিজনেসম্যান হিমাদ্রি সরকার অনুতপ্ত? গাল ভরা কথা তো ভালোই বলতে শিখেছিস। তা তোর হবু বউ শিখিয়ে দিয়েছে নাকি যে নতুন জীবন শুরু করার আগে পুরনো সব কিছু থেকে ক্লিন চিট নিয়ে আসতে? চিন্তা করিস না, তোর এত বৈভব প্রতিপত্তি দেখেও যখন তোকে বিরক্ত করিনি, ভবিষ্যতেও তোর এগেইনস্টে কোনো অ্যালিগেশন আমি আনবো না। এসব কি বলছিস তুই? হবু বউ, ক্লিন চিট, বুলশিট। এই শোন, তোদের মতো বড় লোকদের না প্রচুর সময় আছে এসব ন্যাকামো করার। আমাকে না খেটে খেতে হয়। তোর এই ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। প্লিজ আমার কথাটা তো শোন। ভবিষ্যতে আমাকে আর ফোন করবি না তুই। তুই ভালো থাক, দয়া করে এবার আমাকেও একটু ভালো থাকতে দে। ফোনটা কেটে দিল সায়ন্তনী। রাগের মাথায় মুখে যা এসেছে তাই বলেছে। হতে পারে অন্যায় করেছিল সায়ন্তনী, কিন্তু সেটা কি এমন কিছু অন্যায় যার জন্য এত বড় শাস্তি ওকে পেতে হয়েছে? না, আর কোনোভাবেই এই একই ভুলও আর করবে না। বাকি জীবনটা একা একাই থাকবে, তবু কারোর দয়ায় বাঁচবে না। আজ অফিসে ঢুকতেই পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক লাগলো সায়ন্তনীর। এই হারটা শুধু তোমার গলাতেই মানায়, একটু পরে দেখাও তো। ও মা, আমার যে ভারী লজ্জা করছে। ধুর, কি যে বলছেন। এই আংটিটা দেখুন, শুধু আপনার হাতেই মানায়। ইস, লজ্জা করছে। খুব ভালো করেই সায়ন্তনী বুঝতে পারল যে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ও নিজেই। সবাই যে গতকালের বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঠাট্টা মশকরা করছে আর সায়ন্তনীকেই ব্যঙ্গ বিদ্রূপ করে নিজেদেরকে এন্টারটেইন করছে, সেটা ভালো করেই বুঝতে পারল ও। বেশ চলছিল ঠাট্টাই আর কি। ওকে দেখা মাত্রই হঠাৎ করে সবাই চুপ করে গেল। জীবনটা সবে মাত্র একটু গুছিয়ে এনেছিল। শোরুমের সবাই ওকে বেশ স্নেহ করত, সম্মানের চোখে দেখত। শুধুমাত্র একটা দিনের একটা ইনসিডেন্ট সবাইকার চোখে ওকে কেমন যেন সস্তা বানিয়ে দিয়েছে। না, ছেলেটা ওকে এবার শেষ করতেই এসেছে। সহ্য হচ্ছে না সায়ন্তনীর। উচিত শিক্ষা না পাওয়া অবধি ওর পিছন ছাড়বে বলে মনে হচ্ছে না হিমাদ্রি। সারাদিন কিচ্ছুটি দাঁতে কাটেনি সায়ন্তনী। বেশ কিছুদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না। মাঝে মাঝে মনে হয় এই জীবন থেকে মুক্তি পেলেই বোধহয় একমাত্র শান্তি। 8:30টার মধ্যে ছুটি হয়ে যায় সায়ন্তনীর। ঘড়ি মিলিয়ে শোরুমের উল্টো দিকেই গাড়িটা নিয়ে পৌঁছে গেছে হিমাদ্রি। যেভাবেই হোক মেয়েটার মান ভাঙাতেই হবে। আর নয়, অনেক হয়েছে ছেলে মানুষই। অসম্ভব ভালোবাসে ওরা একে অপরকে। তাই শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্য এ জীবন ধ্বংস হতে দেবে না হিমাদ্রি। ওদেরও তো অধিকার রয়েছে ভালোভাবে বাঁচার। বেশ অনেকটা রাত পর্যন্ত শোরুম থেকে বেরিয়ে আসছে না সায়ন্তনী। বড্ড অধৈর্য হয়ে পড়ল হিমাদ্রি। গাড়ির বাইরে বেরিয়ে এসে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। আর ঠিক তখনই উল্টো দিকের রাস্তায় শোরুম থেকে বেরিয়ে এলো সায়ন্তনী। আজ আকাশের মুখ ভার। একটু বাদেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকাল আবহাওয়া দপ্তরের প্রেডিকশন সত্যি হুবহু মিলে যায়। রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে একটি অচেনা ছেলের সঙ্গে হেসে হেসে সায়ন্তনীকে কথা বলতে দেখে হিমাদ্রির বুকের ভেতরের হৃৎপিণ্ডটা ক্রমে শীতল হয়ে আসছে। তাহলে কি ও চিরতরে হারিয়ে ফেলবে সায়ন্তনীকে? চোখের সামনে অতীতের ঘটনার পুনরাবৃত্তি দেখছে হিমাদ্রি। বিশ্বাসের নরম সুতোয় কি আবার টান পড়ছে? পূর্বে নিজের অসতর্কতার জন্য একবার ছিঁড়ে গেছে সে সুতো। আবারও কি একই ভুল করবে হিমাদ্রি? না, এখন হিমাদ্রি অনেক অভিজ্ঞ। সায়ন্তনীর মনের অনুভূতি দূর থেকেই আঁচ করতে পারেও।
নিজের মাথায় একটা চাপড় মেরে নিজেকে সতর্ক করল হিমাদ্রি, না, একই ভুল আর হবে না। এমনিতেই মেজাজটা ছিল বিগড়ে, তার ওপর শোরুম থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রচণ্ড মাথা গরম হয়ে গেল সায়ন্তনীর। তাড়াহুড়োতে আজকে ছাতা নিয়ে বের হতে ভুলে গেছে। যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব শীঘ্রই ঝেঁপে বৃষ্টি নামবে বোঝা যাচ্ছে। বিয়ের সিজন, শোরুমে যথেষ্ট ভিড় হচ্ছে। 8:30টার জায়গায় আজ ছুটি হয়েছে প্রায় 9:30টায়। খিদের চোটে পেটের ভেতরে ছুঁচোগুলো একেবারে নৃত্য শুরু করে দিয়েছে। এই ওয়েদারে একটা টোটো বা অটোর টিকিও দেখতে পেল না সায়ন্তনী। কি ব্যাপার ম্যাডাম, এখানে দাঁড়িয়ে? কুশল ওদের শোরুমেই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে রয়েছে। যেদিন থেকে ও শোরুম জয়েন করেছে সেদিন থেকেই আগ বাড়িয়ে গায়ে পড়ে একটু বেশি সাহায্য করতে এগিয়ে এসেছিল কুশল। সায়ন্তনীও বুদ্ধি করে এড়িয়ে গেছে, তবুও কথায় কথায় ছেলেটা ওর কাউন্টারে এসে বকবক করতে থাকে। শোরুমে এই বিষয়টা নিয়েও টুকটাক গসিপ কানে এসেছে ওর। খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু ইদানিং বিষয়টা সিরিয়াস জায়গায় যাচ্ছে। লোকটা কি বুঝতে পারে না যে সায়ন্তনী ইন্টারেস্টেড নয়? না না, আসলে অটো টোটো কিছু তো দেখতে পাচ্ছি না, তাই আর কি একটু। ও আচ্ছা, চলো আমি পৌঁছে দিচ্ছি। আর চোখে গাড়িটার দিকে তাকালো সায়ন্তনী। রয়্যাল এনফিল্ড। উফ, এই গাড়িটা একেবারে অভিশাপের মতো জীবনে ঘুরে ফিরে আসে ওর। হাসি মুখে জবাব দিল সায়ন্তনী, না, তার কোনো প্রয়োজন হবে না, একটু অপেক্ষা করলেই কিছু না কিছু পেয়ে যাব। তুমি এগো, আর দাঁড়িয়ে থাকলে বৃষ্টি আসবে। এই, তুমি কি আমার সঙ্গে যেতে ভয় পাচ্ছ নাকি? না, ছেলেটা সহজে মানবে না, ওকে উচিত একটা জবাব দিতেই হবে। না না, ভয় কিসের? বড় দাদার সঙ্গে গাড়িতে যাব, এতে ভয়ের কি আছে? আমার আসলে অন্য আর একটা কাজ আছে, তাই আর কি। জোঁকের মুখে যেন নুন পড়ল। বেশ রাগের সঙ্গে জবাব দিল কুশল। ঠিক আছে, আসছি, কাল দেখা হবে। হাঁপ ছাড়ল সায়ন্তনী। আর ঠিক তখনই ঝড় উঠল। দ্রুত পায়ে এগিয়ে সামনের একটা বন্ধ মিষ্টির দোকানের শেডের তলায় আশ্রয় নিল সায়ন্তনী। আকাশ যেন ভেঙে পড়ছে। বৃষ্টির দাপটে চারিদিক একেবারে সাদা হয়ে যাচ্ছে। রাস্তায় লোকজন যেখানে আশ্রয় পেয়েছে সেখানেই দাঁড়িয়ে পড়েছে। একটা অটো দেখতে পেয়ে জোরে জোরে হাত নাড়ালো সায়ন্তনী। দাঁড়ানো তো দূরস্থ, অটোটা যেন আরও দ্রুত চোখের সামনে দিয়ে চলে গেল। বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে সায়ন্তনী। পরনে জর্জেটের শাড়িটা শরীরে চেপে বসেছে। অস্বস্তি হচ্ছে খুব। হঠাৎ করে ও লক্ষ্য করলো, ঠিক উল্টো দিকের রাস্তাটায় একটা লোক অদ্ভুত চোখে তাকিয়ে আছে ওর দিকে। স্ট্রিট লাইটের হলুদ আলোয় লোকটার ঘোলাটে চোখগুলো যেন গিলে খাচ্ছে সায়ন্তনীর শরীরটা। আঁচলটা কোনো রকমে গায়ে জড়িয়ে ব্যাগটা বুকের সামনে চেপে ধরল ও। বৃষ্টির তীব্রতায় ভালো করে চারিদিক দেখা যাচ্ছে না। হঠাৎ লক্ষ্য করলো লোকটা নেই। তাহলে কি লোকটা এবারেই আসছে? ব্যাগের জিপটা খুলে পেপার স্প্রেটা বার করতে যাবে, আর ঠিক সেই সময় মুখের সামনে ব্ল্যাক স্করপিওটা ব্রেক কষে দাঁড়িয়ে গেল। বুকটা ধক করে উঠল সায়ন্তনীর। তবে কি আরও কোনো বড় বিপদ নেমে এলো ওর জীবনে? তাড়াতাড়ি গাড়িতে উঠে আয়। পরিচিত গলার আওয়াজ শুনে চমকে গাড়ির দিকে তাকালো ও। হিমাদ্রি? ও এই সময় এখানে কি করছে? অবাক চোখে তাকিয়ে রইল সায়ন্তনী। এবার চিৎকারের সঙ্গে ভেসে এলো খানিকটা বিরক্তি। কি হলোটা কি? বলছি না গাড়িতে উঠে আয়। বাংলা বুঝতে পারছিস না নাকি? কোনো উত্তর দিল না সায়ন্তনী। কি ভেবেছেটা কি সবাই? অসহায় অবলা নারী থেকে থেকে সাহায্য করতে এগিয়ে আসছে। ও একা বাঁচতে পারে, কারোর প্রয়োজন নেই ওর। এইসব ভাবতে ভাবতেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে পড়ল সায়ন্তনী।
হাঁটতে শুরু করলো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে। হঠাৎ টান পড়লো বাঁ হাতটায়, এক ছটকায় শক্ত বুকটায় গিয়ে আছড়ে পড়ল। টাল সামলাতে না পেরে হিমাদ্রির শার্টটা চেপে ধরল সায়ন্তনী। হঠাৎ একটা বিদ্যুতের ঝলকানি, আর চারপাশ জুড়ে নেমে এলো অন্ধকার। একসাথে নিভে গেল সব আলো, আর সেই সঙ্গে বাড়ল বৃষ্টির দাপট। প্রচণ্ড ভয় পেয়ে গেল সায়ন্তনী। স্থান কাল পাত্র ভুলে সামনের একমাত্র নিশ্চিন্ত অবলম্বনকে আঁকড়ে ধরল। হিমাদ্রির শক্ত বুকের মধ্যে তীর তীর করে কাঁপতে থাকলো সায়ন্তনী। মেয়েটার অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন পরিষ্কার শুনতে পাচ্ছে হিমাদ্রি। ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে ও। সায়ন্তনীর সিক্ত কপালে নিজের অধর ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দিল হিমাদ্রি। তারপর আদুরে গলায় বলল, কখন থেকে বলছি গাড়িতে ওঠ, কথা শুনিস না তুই আমার, কেন করিস এরকম? বহু বছর পর এই ভালোবাসার চেনা স্পর্শে গলতে শুরু করলো সায়ন্তনীর মন। আর ঠিক তখনই হঠাৎ বজ্রপাত। বাস্তবের মাটিতে আছড়ে পড়ল সায়ন্তনী। ছিটকে সরে গেল হিমাদ্রির কাছ থেকে। চিৎকার করে বলে উঠল, শুনবো না, শুনবো না, শুনবো না আমি তোর কথা। কে হোস তুই আমার? কেন কেন ফিরে এলি তুই? আমি কি তোর হাতের পুতুল? যেভাবে খুশি যেমন খুশি ব্যবহার করবি, যখন ইচ্ছা হবে আমাকে নিয়ে খেলবি, আর যখন ইচ্ছা হবে দূরে ছুঁড়ে ফেলে দিবি। কোথায় কোথায় ছিলিস তুই এতদিন? কিভাবে আমি বেঁচে আছি খবর নিয়েছিলিস তুই আমার? তুই তো শুধু আমার ভালোবাসা ছিলিস না হিমাদ্রি, তুই তো আমার বেঁচে থাকার অবলম্বন ছিলিস। ভেবেছিলিস আমার কথা, কিভাবে আমি বাঁচবো? একবারও বোঝার চেষ্টা করেছিলিস? স্বার্থপরের মতো শুধু নিজের কথা চিন্তা করেছিস। ফাঁসির আসামিকেও তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। নিজের কথাটুকু বলার সুযোগ দিসনি তুই আমাকে। আর আজ এত বছর পর ফিরে এসে আমাকে বলছিস তোর কথা শুনতে? কেন ফিরে এলি তুই? কি চাই তোর? এক মিনিট, তুই কি সত্যি আমায় সাহায্য করতে এসেছিস, নাকি আমার এই ভিজে শরীরটা দেখে তোর লোভ হচ্ছে? শান্তনী! পাগলের মতো নিজের মনের সমস্ত অভিযোগ উগড়ে দিচ্ছিল সায়ন্তনী। এতদিনের জমে থাকা সব অভিমান ঝরে পড়ছিল প্রতিটি শব্দে। আসলে যার ভালোবাসার গভীরতা যত বেশি, তার অভিমানের তীব্রতাও ততই বেশি। কিন্তু সায়ন্তনীর শেষের শব্দগুলো একেবারেই মেনে নিতে পারল না হিমাদ্রি। নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছে সায়ন্তনীকে। বিগত 5 বছরে উন্নতির চরম শিখরে উঠেছে ও। প্রলোভন তো কম আসেনি, কিন্তু হিমাদ্রির ধ্যান, জ্ঞান, সাধনা, তপস্যা সবকিছুই তো সায়ন্তনী, ওর বেঁচে থাকার একমাত্র কারণ। দূরত্ব হিমাদ্রির ভালোবাসার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। দূর থেকেই ভালোবেসে যেতে চেয়েছে ওর ভালোবাসা ভালো থাকুক। ভেবেছিল ওর ভালোবাসার গল্পটা হয়তো চিরকাল অসমাপ্তই থাকবে। কিন্তু মেয়েটা এতটা ভুল বুঝলো ওকে। মাথার ভিতরটায় সবকিছু যেন এলোমেলো হয়ে গেল হিমাদ্রির। শিরদাঁড়ায় অনুভব করলো এক উষ্ণ জোয়ার। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে চেপে ধরল সায়ন্তনীর কনুই।
টানতে টানতে নিয়ে এসে গাড়ির ব্যাক সিটের দরজাটা খুলে এক ধাক্কায় ভেতরে ফেলে দিল ওকে। তারপর দরজাটা লক করে ড্রাইভিং সিটে বসলো। ঝড়ের গতিবেগের থেকেও দ্রুত চলতে শুরু করলো গাড়ি। বাইরে তখনও বৃষ্টির দাপট চলছে সমানে, আর গাড়ির ভিতরে ভালোবাসা, অভিমান আর আবেগের ঢেউ যেন আছড়ে পড়েছে দুটি মানুষের জীবনে। নিজের মনের সমস্ত অভিযোগ নিংড়ে বের করে দিয়ে ক্লান্ত অবসন্ন সায়ন্তনীর চোখে নেমে এসেছে উষ্ণ জলের ধারা। আর এদিকে স্টিয়ারিং হাতে সমাজের চোখে চূড়ান্ত সফলতম পুরুষ, যে একাকিত্বের যন্ত্রণায় জর্জরিত। আজ মেয়েটার সমস্ত কথা যেন এক একটা ছুরির মতো আঘাত করছিল ওর শরীরে। হ্যাঁ, সত্যি তো, ও দোষী। একটা তীব্র দগ্ধ অনুভূতি ভিতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল সমস্ত শরীর। ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল গাড়িটা। বৃষ্টিটা তখন একটু ধরে এসেছে। চারিদিক নিকষ কালো অন্ধকারে ঢাকা, আর গাড়ির ভিতর নিস্তব্ধতা। নিজের রাগটা কন্ট্রোল করে দীর্ঘশ্বাস ফেলে প্রথম কথা বলল হিমাদ্রি। তোর বাড়ি এসে গেছে। সায়ন্তনী যেন কোন অতলে হারিয়ে গিয়েছিল। সম্বিত ফিরল হিমাদ্রির কথায়। ভিজে শাড়িটা শরীরেই শুকিয়ে গিয়েছে, মাথাটা অসম্ভব ভার হয়ে আছে, দৃষ্টিটাও যেন কেমন আবছা হয়ে যাচ্ছে। গাড়ির দরজাটা খুলে নামতেই যেন সমস্ত এনার্জি শেষ হয়ে গেল ওর। সম্ভবত জ্বর আসছে। সায়ন্তনীর শরীরটা ভালো লাগছে না, ওকে দেখেই বুঝতে পারছিল হিমাদ্রি। তাড়াতাড়ি নেমে এসে এগিয়ে গেল ওর দিকে। ডান হাতটা তুলে মানা করলো সায়ন্তনী। অস্ফুটে বেরিয়ে এলো, থাক, পারবো। এত ঘেন্না তোর আমাকে, এত অবিশ্বাস। শরীরের চাহিদাই যদি থাকতো, একটা কেন 100টা শরীর শুধুমাত্র টাকার জোরে নিজের কাছে হাজির করতে পারতাম আমি। কিন্তু আমার এই শরীর আর মন একমাত্র তোর। একে ছোঁয়ার অধিকার একমাত্র আমি তোকে দিয়েছিলাম। বিশ্বাস কর, তোকে অবিশ্বাস করিনি কোনোদিন। খুব অভিমান হয়েছিল আমার। ভেবেছিলাম তোর ভালোবাসা, বন্ধুত্ব, আশা, ভরসা, বিশ্বাস সবটা শুধু আমাকে ঘিরেই তৈরি হোক। সেখানে অন্য কারোর হস্তক্ষেপ মেনে নিতে পারিনি। খুব হিংসে হয়েছিল। মনে হয়েছিল শুধুমাত্র আমার অর্থনৈতিক পরিস্থিতি আমার কাছ থেকে তোকে দূরে নিয়ে চলে যাচ্ছে। তাই তাই সরে এসেছিলাম। ভেবেছিলাম তুই গৌরবের সঙ্গে ভালো থাকবি। ও তো একদম তোর মনের মতো। আমি বুঝতে পারিনি আমাকে তুই আমার থেকেও বেশি ভালোবাসিস। একবার তুই ফিরে আয়। কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, সব কিছু ঠিক করে দেব। খুব ক্লান্ত লাগছে শান্তনীর। মাথার ভিতরের স্নায়ুগুলো অসাড় হয়ে গেছে ইতিমধ্যেই। দুঃখ, কষ্ট, পীড়া, যন্ত্রণা আর কোনো কিছুই অনুভব করতে পারছে না। নিজেকে হসপিটালের মর্গে শুয়ে থাকা মৃতদেহগুলোর মতো মনে হচ্ছে সায়ন্তনীর। কোনো রকমে শরীরটাকে টেনে টেনে নিয়ে গেল হিমাদ্রির সামনে। নিষ্প্রাণ চোখে হিমাদ্রির চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দিল ও, ভালোবাসা কোন মাপকাঠিতে মাপা হয় আমি জানি না হিমাদ্রি, কিন্তু বিশ্বাস কর, আমার ভালোবাসায় কোনো খাদ ছিল না, মোহ ছিল না। অনেকবার আমি তার প্রমাণ দিতে চেয়েছি। আজ আমি নিঃস্ব। তোকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। যে সম্পর্কে একবার চির ধরে গেছে, তা
মাথা জুড়ে দিলেও সে ক্ষত চিহ্ন থেকে যাবে সারা জীবন। সেখান থেকে শুধুই রক্তক্ষরণ হবে। আমার সঙ্গে তুই ভালো থাকতে পারবি না হেমু, পারবি না। শেষের কথাগুলো জড়িয়ে এলো, চোখে ঘনিয়ে এলো অন্ধকার। পায়ের তলার শক্ত জমিটা আর অনুভূত হচ্ছে না। শরীরটা হালকা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে সায়ন্তনী। সম্পূর্ণ জ্ঞান হারানোর আগে অস্ফুট স্বরে ভেসে এলো দুটো মাত্র শব্দ, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি। মাটিতে লুটিয়ে পড়ার আগেই ওকে জড়িয়ে ধরল হিমাদ্রি। তাহলে এটাই কি শেষ? ভালোবাসার পরিসমাপ্তি বলে কিছু হয় নাকি? হয় হয়তো, না হলে মনের ভিতরের এই শূন্যতা এত কষ্ট দিত না। শহরের সবথেকে নামি দামি প্রাইভেট হসপিটালের প্রাইভেট কেবিনের বেডে অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে রয়েছে সায়ন্তনী। হসপিটালে নিয়ে আসার পর জ্ঞান ফিরেছে, কিন্তু ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন। কেবিনের স্লাইডের জানলাগুলো থেকে ভারী সাদা পর্দা ঝুলছে। ওই সাদা পর্দার দিকে তাকিয়ে হঠাৎ মনে পড়ে গেল হিমাদ্রির। মেয়েটা সাদা রংটা বড্ড ভালোবাসে, কিন্তু আজ সায়ন্তনীর শরীরের এই সাদা পোশাক, এই সাদা চাদর, এই ঘরের পরিবেশ একদম ভালো লাগছে না হিমাদ্রির। খুব অস্বস্তি হচ্ছে ওর। কষ্টগুলো গলার কাছটায় জমাট বেঁধে রয়েছে। 2 বোতল জল শেষ হয়ে গেছে, তবু যেন গলার কাছটায় কি একটা দলা পাকিয়ে রয়েছে। সায়ন্তনীর বাঁ দিকটায় একটা চেয়ারে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে হিমাদ্রি। প্রায় 4 ঘন্টা হতে চলল। কেউ ওকে কেবিনের বাইরে বের করতে পারেনি। পায়েল, গৌরব সবাই রয়েছে, তবে বাইরে। সায়ন্তনীর মামার বাড়িতেও খবর দেওয়া হয়েছে, তারাও মিনিট 15-র মধ্যেই চলে এসেছে। অবস্থা স্থিতিশীল দেখে তারা বাড়ি ফিরে যাচ্ছে। একটু আগেই ডাক্তার এসেছিল, তার সঙ্গে কথা হয়েছে হিমাদ্রির। আপাতত ভয়ের কোনো কারণ নেই, তবে একটা কিন্তু থেকেই যাচ্ছে। সায়ন্তনীর শরীর ভীষণ দুর্বল, প্রেশার ভীষণ লো। খাওয়া দাওয়া নাকি একদমই ঠিকঠাক করে না। প্রচুর পরিমাণে অ্যান্টি ডিপ্রেশন পিল খেত সায়ন্তনী, আর সেই সঙ্গে ঘুমের ওষুধ। নার্ভ খুবই দুর্বল হয়ে রয়েছে। ডাক্তার বলে গিয়েছেন যে এই ধরনের পেশেন্টদের সুইসাইড করার প্রবণতা খুব বেশি থাকে, তাই খুব সাবধানে পরবর্তী সময় কাটাতে হবে। ওকে হাসি খুশি রাখতে হবে, পর্যাপ্ত খাওয়া দাওয়া করাতে হবে। কোনো রকম মেন্টাল প্রেশার শরীরের অবনতি করবে খুব দ্রুত। গত সন্ধ্যায় 2টো টোস্ট আর 1 কাপ কফি খেয়েছিল হিমাদ্রি। তারপর থেকে কিছুই খায়নি। বৃষ্টি থেমে গিয়েছে, ভোর হচ্ছে। সকাল 8টা নাগাদ ধীরে ধীরে চোখ খুলল সায়ন্তনী। প্রথমটায় বুঝতে পারল না কোথায় আছে, তারপর ধীরে ধীরে সবটা পরিষ্কার হলো। ও অজ্ঞান হয়ে গিয়েছিল। আর তারপর বাঁদিকটা তাকাতেই আরও একবার চমকে গেল সায়ন্তনী। হিমাদ্রি বেডের পাশের চেয়ারটাতে ঘাড় কাত করে ঘুমিয়ে পড়েছে। মুখটা একেবারে শুকিয়ে গেছে ছেলেটার, চুলগুলো উস্কো খুস্কো। ওকে দেখে খুব মায়া হলো সায়ন্তনীর। মান অভিমান পাশে সরিয়ে রেখে বাম হাতটা আপনা থেকেই উঠে গেল ছেলেটার দিকে, আর ঠিক তখনই টান পড়ল বাঁ হাতে করা স্যালাইনের চ্যানেলে। আহ! সামান্য শব্দেই ঘুমটা ভেঙে গেল হিমাদ্রির। চোখ মেলে তাকালো সায়ন্তনীর দিকে। কেন এমন করলি তুই? আমি আবার কি করলাম?
ওই ওষুধগুলো কেন খেতিস সায়ন্তনী? অন্ধকার ঘনিয়ে এলো মেয়েটার মুখে। জানলো কি করে? নিশ্চয়ই ডাক্তার বলেছে। চোখটা বন্ধ করে নিল ও। দুর্বিষহ যন্ত্রণা কাটাতেই ওষুধের সাহায্য নিয়েছিল। খুব কাছের এক ডাক্তার বান্ধবীর প্রায় হাতে পায়ে ধরে জোগাড় করেছে প্রেসক্রিপশন আর ওষুধগুলো। নিজেকে শেষ করছিস তিলে তিলে, আমাকেও শেষ করছিস। কি প্রয়োজন? একেবারে মেরে ফেল নামায়। ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি, শাস্তি নিজেকে দিচ্ছিস কেন? কি ভেবেছিলিস? কি ভেবেছিলিস তুই তোর থেকে দূরে গিয়ে ভালো আছি? আমি আনন্দে আছি, অনেক টাকা পয়সা রোজগার করছি, আরামে জীবন কাটাচ্ছি। বিশ্বাস কর, গত 5 বছরে এমন একটা রাতও যায়নি যেদিন আমি শান্তি করে ঘুমোতে পেরেছি। তোর থেকে দূরে গিয়ে আমি তো বাঁচতেই ভুলে গিয়েছিলাম সায়ন্তনী। চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে মেয়েটা। একটু একটু করে ভেঙে পড়ছে শহরের মোস্ট ডিম্যান্ডিং এলিজেবল ব্যাচেলার বিজনেসম্যান হিমাদ্রি সরকার। না, একটুও রেগে থাকতে পারছে না ও। ওকে হারিয়ে ছেলেটাও যে আজ বড্ড একা, আর একাকিত্বের কষ্ট বোঝে সায়ন্তনী। মা, বাবা, আত্মীয় স্বজন সবাই এর থেকে দূরত্ব তৈরি করে ফেলেছি আমি। একা থাকি। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস কর, তোকে ছাড়া কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক হবে না। ফিরে আয় সায়ন্তনী। আমি আর পারছি না। তুই ফিরে আয়। আমি নিজেকে শক্ত করে নিয়েছিলাম, কিন্তু আর আমি। কান্নায় ভেঙে পড়ছে হিমাদ্রি। মনের মধ্যে থেকে সব হতাশা বেরিয়ে আসছে আজ। মানুষটা যদি ওকে ভালোই না বাসলো, তবে এত কষ্ট পাচ্ছে কেন? ভালো নেই হিমাদ্রি, একদম ভালো নেই, বুঝতে পারছে সায়ন্তনী। একাকিত্ব, হতাশা, নৈরাশ্য, অবসাদ ধীরে ধীরে ঘিরে ধরছে ছেলেটাকে, ঠিক যেমন একটা সময় এগুলোই ঘিরে ধরেছিল সায়ন্তনীকে। মেয়েরা বোধহয় সহ্য করতে পারে, হিমাদ্রি পারছে না। চেয়ার থেকে উঠে এসে সায়ন্তনীর সরু বেডটার বাঁ পাশে বসল হিমাদ্রি। নিজের ডান হাতটা সামনের দিকে এগিয়ে দিয়ে ইশারায় ওকে কাছে ডাকলো সায়ন্তনী। কিন্তু কেন এমন করলো তাও নিজেও জানে না। আসলে মেয়েরা তো মায়ের জাত, মমতাময়ী। নিজের ভালোবাসার মানুষকে ভেঙে পড়তে দেখে কি করে মেনে নেবে সে? একটা সময় অবুঝ সায়ন্তনীকে এইভাবেই তো আগলে রেখেছিল হিমাদ্রি। আজ সায়ন্তনীর পালা। এগিয়ে গেল হিমাদ্রি। চুপটি করে মেয়েটার বুকে মাথা রেখে শুয়ে পড়ল এক চিলতে বিছানাটায়। বুক ভরে শ্বাস নিল হিমাদ্রি। হ্যাঁ, এই গন্ধটাই তো মিস করছিল ও এতদিন। উফ, কি শান্তি! এতটা সময়ের ক্লান্তি আর সায়ন্তনীর ভালোবাসার স্পর্শে চোখে ঘুম নেমে এলো হিমাদ্রির। কেবিনের ভেতরটা হালকা ঠান্ডা। বহু কষ্টে একটু উঠে নিজের গা থেকে চাদরটা নিয়ে হিমাদ্রিকে কিছুটা ঢেকে দিয়েছে সায়ন্তনী। ঘুমিয়ে পড়েছে ছেলেটা। মুখটায় একটা অদ্ভুত স্বস্তি। দীর্ঘশ্বাস ফেলল সায়ন্তনী। অবশেষে অভিমানকে ছাপিয়ে গেল ভালোবাসা। কি করে অস্বীকার করবে সায়ন্তনী? হিমাদ্রি যে ওর প্রথম ভালোবাসা। বাস্তবে সম্ভব কিনা জানি না, কিন্তু কল্পনায় মিলিয়ে দিলাম হিমাদ্রি আর সায়ন্তনীকে। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালোবাসা সবার কাছে যত্নে থাকুক। ভালোবেসে আগলে রেখো নিজের কাছের মানুষটিকে, আর অবশ্যই সঙ্গে রেখো ভালোবাসার মরশুমকে। এতক্ষণ আপনারা শুনছিলেন আজকের গল্প প্রথম প্রেম, পরিণয়ে পরিণতি। প্রথমেই চলে আসবো আগের পর্বে যারা
সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। আগের পর্বে সঠিক উত্তর দিয়েছিলেন কোয়েল বেরা, সুজয় মাইতি, রিয়া বাগ, পল্লবী, সৌরিমা, সিএস প্রামাণিক, অনিমেষ মণ্ডল, উজ্জ্বল, প্রণব সামন্ত, তৃষা, শিভাম রয় সহ আরও অনেকে। তাছাড়াও স্পেশাল রিকোয়েস্ট ছিল তাদের নামগুলো যেন আমি ঘোষণা করি, তাই ঐশ্বর্য নন্দী এবং আকাশ ঘড়ুই আপনাদের নামও আমি ঘোষণা করলাম। চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, জুয়েলারি শোরুমে যে ছেলেটি সায়ন্তনীকে পছন্দ করত তার নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম প্রতি পর্বের মতো আমি আগামী পর্বে আবারও ঘোষণা করব। আর হ্যাঁ, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, সাথে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সম্ভব হলে ফলো করে দেবেন। আর মনে আছে তো, ভালোবাসার মরশুম কিন্তু এখন শুধুমাত্র মঙ্গলবার দুপুর 3:30তেই নয়, সঙ্গে শুক্রবার রাত্রি 8টাতেও থাকছে ভালোবাসার সিরিজ গল্প নিয়ে। অর্থাৎ সপ্তাহে 2 দিনই আপনাদের সঙ্গে থাকতে হবে। কথা হচ্ছে পরের পর্বে।